2.5 লাখ মানুষের চিকিৎসক মাত্র 2 জন। চিকিৎসক সংকটে ভোলার দৌলতখানে চিকিৎসা বন্ধের উপক্রম, ভোগান্তিতে রোগীরা। ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগপ্রাপ্তদের বহিষ্কারের দাবিতে মানববন্ধন। একই দাবিতে রাজপথে নেমেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। গুলশানে মির্জা ফখরুলের সঙ্গে বৈঠকে গোয়েন লুইস, সঙ্গে আছেন হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খান। ইসরায়েলের গ্রেটা থুনবার্গ সহ ফ্লোটিলা কর্মীদের ভয়াবহ নির্যাতনের অভিযোগ। ট্রাম্পের আহ্বান অগ্রাহ্য করে গাজায় ইসরায়েলের হামলায় নিহত 70। এবং আজ আবারও ভারত পাকিস্তান মহারণ। নারী ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি 2 চির প্রতিদ্বন্দ্বী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 1টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। এবারে চলে যাচ্ছে বিস্তারিত খবরে। চিকিৎসক ও নার্স সংকটে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ভোলার দৌলতখান উপজেলার বাসিন্দারা। হাসপাতালের বেডে 2 থেকে 3 দিন ভর্তি থাকলেও অনেক সময় মেলে না চিকিৎসা। এমনকি নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক। স্বল্প কয়েকটি পরীক্ষা বাদে অন্যান্য পরীক্ষাও এখানে করা যায় না। ফলে চিকিৎসা নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। প্রতিনিধি জুয়েল সাহা বিকাশের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভোলার দৌলতখান উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এখন কার্যত চিকিৎসাবিহীন এক হাসপাতাল। 2.5 লাখ মানুষের চিকিৎসার ভরসা এই প্রতিষ্ঠানটি আজ ধুঁকছে মারাত্মক চিকিৎসক ও নার্স সংকটে। 50 শয্যার হাসপাতালে 19 জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত মাত্র 3 জন, তাও একজন অন্য উপজেলা থেকে আসেন। 34 জন নার্সের স্থলে রয়েছেন মাত্র 13 জন। ফলে রোগীরা চিকিৎসা না পেয়ে দীর্ঘ সময় বেডে পড়ে থাকছেন। কেউ কেউ বলেন ভর্তি হওয়ার পরও 2 থেকে 3 দিন পর্যন্ত চিকিৎসকের দেখা মেলে না। শিশু, নাক, কান ও গাইনোকোলজি কোনো বিভাগেই নেই বিশেষজ্ঞ চিকিৎসক। পরীক্ষা নিরীক্ষার সুযোগও সীমিত। এক্স-রে, আলট্রাসোনো বা রক্তের বেশিরভাগ পরীক্ষাই বাইরে গিয়ে করতে হয়, যা দরিদ্র রোগীদের জন্য বাড়তি বোঝা। হাসপাতালে এক্সরে নাই, বাইরে যে এক্সরে করতে হয়। আমরা সব ব্লাড টেস্ট বাইরে থেকে করছি। এই হসপিটালে যদি কোনো গাইনি ডাক্তার থাকে তাহলে আমাদের আসতে বা যাইতে সমস্যা হয় না, ভালো হয়। স্থানীয়রা বলছেন চিকিৎসক সংকটে হাসপাতালটি যেন একটি খালি ভবন, যেখানে রোগীরা আসে আশায়, ফিরে যায় হতাশায়। বাচ্চারা এলে আমি ডাক্তার ধরে এসেছি, জ্বর, ঠান্ডা, হাসপাতালে কোনো শিশু বিজ্ঞ ডাক্তার নাই, সেজন্য যারা আছে তা করে দেখাতেছি। বাচ্চারা কিছুদিন আগে নিয়ে আইছি, ঠান্ডা ভালোই হয় না, এনে কোনো শিশু ডাক্তার নাই। মানুষ হাসপাতালে পড়ে রয়েছে বাড়ির মতনই, কেউ আসে না। এ বিষয়ে ভোলা সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, চিকিৎসক সংকট নিরসনে তারা কাজ করছেন। 2 জন চিকিৎসক দিয়ে স্বাস্থ্যসেবা দেওয়াটা আমাদের একটু কষ্টের, তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি। আর ডাক্তার সম্ভবত এই সেপ্টেম্বরের মধ্যে আমাদের নিয়োগ হয়ে যাওয়ার কথা 48 BCS-এর মাধ্যমে, প্রায় 3000 ডাক্তার, 2700 প্লাস 300 ডেন্টাল সার্জন। এটা নিয়োগ হইলে আমরা হয়তো কিছু চিকিৎসক পাবো, সেক্ষেত্রে আমাদের চিকিৎসা দূর হয়ে যাবে। ভোলার দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন হাসপাতাল নয়, বরং নিঃশব্দ যন্ত্রণাঘর, যেখানে চিকিৎসা নয়, অপেক্ষায় রোগীর একমাত্র সঙ্গী। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের অবৈধ নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের অবিলম্বে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল 9:45 ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে সচেতন ব্যাংকার সমাজের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। একই সময়ে একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, পটিয়া বাহিনী ও এস আলমের অবৈধ দখলদার চক্রের কারণে ব্যাংকের সর্বত্র অরাজকতা সৃষ্টি হয়েছে। দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংকে এসব নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তা ব্যাংকের স্থিতিশীল পরিবেশ নষ্ট করেছে। এর ফলে ব্যাংকের সম্পদ ক্ষতির ঝুঁকিতে রয়েছে এবং গ্রাহক হয়রানির আশঙ্কা বাড়ছে। বক্তারা আরও অভিযোগ করেন, সাম্প্রতিক সময় ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ 2 বার হ্যাক হওয়ার ঘটনাও এসব দখলদার চক্রের ছত্রছায়ায় ঘটেছে। বিক্ষোভে ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা কর্মচারী ছাড়াও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের নেতাকর্মী ও সাধারণ গ্রাহকরা উপস্থিত ছিলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করছেন ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। রোববার বেলা 11টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। গোয়েন লুইসের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকাস্থ জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী অফিসের সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খান। এ সময় বিএনপির পক্ষে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্র নীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। রোববার সকালে ট্রাইব্যুনাল 2-এ তাদের বিরুদ্ধে পৃথক 3টি অভিযোগ দাখিল করা হয়। প্রসিকিউটর গাজী MH তামিম এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে জুলাই আগস্টের আন্দোলনে রাজধানীর চানখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধ মামলায় 9ম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এর আগে গেল 25শে সেপ্টেম্বর 8ম দিনের শুনানিতে 3 জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়। এখন পর্যন্ত মোট 17 জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন, যাদের মধ্যে কয়েকজন প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সদস্যও রয়েছেন। অন্যদিকে জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় NTMCর সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান, আব্দুল্লাহ হিল কাফি সহ 8 জনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া মানবতা বিরোধী অপরাধের বিভিন্ন মামলায় আরও 4 আসামিকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রাজশাহীর পবায় 398টি দরিদ্র পরিবারের মাঝে জাকাত তহবিলের মোট 46,85,000 টাকা হস্তান্তর করেছে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট। প্রতিষ্ঠানটির জীবনমান উন্নয়ন কর্মসূচির জীবিকা উন্নয়ন কেন্দ্র প্রকল্পের অধীনে এই টাকা প্রদান করা হয়। শনিবার দুপুরে উপজেলার ভেড়াপাড়ায় নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিয়াল পার্কের মসজিদে এই তহবিল হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান জাহান বক্স মণ্ডল সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জীবিকা পবা প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার আব্দুল ওয়াদুদ। এ সময় প্রকল্পভুক্ত কয়েকজন নারী সদস্য নিজেদের অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরেন। তাদের বক্তব্যে জীবিকা প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার বিভিন্ন গল্প উঠে আসে। অনুষ্ঠান শেষে 14টি দলের নেতৃত্বের হাতে তহবিলের চেক হস্তান্তর করা হয়। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে বরিশালে নৌ র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা 11:30টার দিকে নগরীর ডিসি ঘাট এলাকা থেকে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে নৌ র্যালিটি কীর্তনখোলার বিভিন্ন পয়েন্ট ঘুরে আবার ডিসি ঘাটে এসে শেষ হয়। নৌ র্যালিতে বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বরিশাল মৎস্য অধিদপ্তরের উপপরিচালক কামরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের 22 দিনের নিষেধাজ্ঞার সময় মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনার জন্য জেলা ও উপজেলায় 30 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এ সময় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার করলে 2 বছরের সশ্রম কারাদণ্ড অথবা 5 লাখ টাকা জরিমানা করা হবে। 4 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত 22 দিন আমাদের মৎস্য প্রজননের সময় আমাদের ইলিশ সংরক্ষণ অভিযান আমাদের চলবে। এই যে আমাদের এই বরিশাল জেলায় প্রায় 66,524 জন আমাদের নিবেদিত জেলে রয়েছে। তাদের জন্য সরকার কর্তৃক 25 কেজি হারে আমরা চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে, যেন তারা এই সময়টাতে যেন সাগরে বা নদীতে আমাদের মাছ যেন না মারে, মা ইলিশ যেন সংরক্ষণ করে। আমরা সকলে জানি একটা মা ইলিশ 20 থেকে 25 লক্ষ ডিম ছাড়ে। তো এই ইলিশ এই মাছ যদি আমরা সংরক্ষণ করতে পারি তাহলে আমাদের এই ইলিশের আর অভাব হবে না। আমরা এই দেশের চাহিদা মিটিয়ে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। জানাবো আন্তর্জাতিক সংবাদ।
ইসরায়েলে গ্রেটা থুনবার্গ সহ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক কর্মীদের ভয়াবহ নির্যাতনের অভিযোগ করেছেন বেশ কয়েকজন বিদেশি কর্মী। বন্দি শিবিরে গ্রেটাকে চুল ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়, জোর করে ইসরায়েলি পতাকায় চুমু খাওয়ানো, এমনকি শরীরে ইসরায়েলি পতাকা জড়িয়ে দাঁড় করিয়ে রাখা হয় বলে অভিযোগ উঠেছে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গের সঙ্গে দুর্ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী। শুধু তাই নয়, তাকে নির্যাতন করার পাশাপাশি ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করা হয়েছে। এমনই অভিযোগ উঠেছে ফিলিস্তিনের গাজা অভিমুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক হওয়া আন্তর্জাতিক অধিকার কর্মীদের কাছ থেকে। ইসরায়েলের বন্দি দশা থেকে মুক্ত হয়ে ফেরার পর এই অভিযোগ করেন তারা। তুরস্কের সাংবাদিক এরসিন সেলিক বলেন, ইসরায়েলি বাহিনী গ্রেটা থুনবার্গকে নির্যাতন করেছে, মাটির উপর দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে গেছে এবং ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করেছে। ইস্তাম্বুল বিমানবন্দরে একই কথা বলেন মালয়েশিয়ার অধিকার কর্মী আজওয়ানি হেলমি ও যুক্তরাষ্ট্রের উইন্ডফিল্ড বিবার। তাদের ভাষ্যমতে থুনবার্গকে ধাক্কা দিয়ে তার গায়ে জোর করে ইসরায়েলি পতাকা মুড়িয়ে দেওয়া হয়। এছাড়াও আটক করার পর অধিকার কর্মীদের খাবার, সুপেয় পানি ও ওষুধ দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা। থুনবার্গের সঙ্গে দুর্ব্যবহার করার কথা জানান ইতালির সাংবাদিক লরেনজো আগোস্তিনো। তিনি বলেন, গ্রেটা থুনবার্গ একজন সাহসী নারী, বয়স মাত্র 22 বছর। তাকে অপমান করা হয়েছে, তার গায়ে ইসরায়েলি পতাকা মুড়িয়ে দেওয়া হয়েছে, তাকে একটি ট্রফির মতো প্রদর্শন করা হয়েছে। দুর্ব্যবহারের কথা জানান আটক হওয়ার পর ফিরে আসা আরও কয়েকজন অধিকার কর্মী। আটক হওয়া অধিকার কর্মীদের বরাতে ইসরায়েলি অধিকার সংস্থা আদালা জানিয়েছে, বন্দীদের হাত বেঁধে ঘন্টার পর ঘন্টা হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে। তাদের খাবার, পানি, ওষুধ কিছুই দেওয়া হয়নি, টয়লেটে যেতে দেওয়া হয়নি। আইনজীবীদের সঙ্গে কথা বলতেও বাধা দেওয়া হয়েছে, তাদের আইনি অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। তবে এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে 137 জনকে শনিবার তুরস্কের ইস্তাম্বুলে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে 36 জন তুরস্কের নাগরিক, অন্যান্যরা যুক্তরাষ্ট্র, ইতালি, মালয়েশিয়া, কুয়েত, সুইজারল্যান্ড, টিউনিশিয়া, লিবিয়া, জর্ডান সহ বিভিন্ন দেশের অধিকার কর্মী বলে জানান তুরস্কের কর্মকর্তারা। বিশ্বাস, জাগো নিউজ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে গাজায় ফের ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। শনিবার ইসরায়েলের এই বোমা হামলা ও বিমান হামলায় অন্তত 70 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার চিকিৎসা কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে অন্তত 7 জন শিশু রয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষে বিপর্যস্ত গাজা সিটিতে হামলার তীব্রতা ছিল সবচেয়ে বেশি। সেখানে অন্তত 45 জন নিহত হয়েছেন। তুফা এলাকায় একটি আবাসিক বাড়িতে ইসরায়েলি হামলায় 18 জন প্রাণ হারান এবং আশেপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়। এদিকে দক্ষিণাঞ্চলের আল মাওয়াসি এলাকা, যাকে ইসরায়েলি সেনারা তথাকথিত মানবিক নিরাপদ অঞ্চল ঘোষণা করেছিল, সেখানে হামলা চালিয়ে 2 জন শিশুকে হত্যা করা হয়েছে এবং 8 জন আহত হয়েছেন। কয়েক সপ্তাহ ধরে এই অঞ্চলও বারবার টার্গেট হয়ে আসছে। গাজার নুসাইরাত শরণার্থী শিবির সহ আরও কয়েকটি স্থানে বোমা হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় সাংবাদিকরা জানাচ্ছেন, উত্তরাঞ্চলের অল্প কিছু হাসপাতাল এখনো চালু থাকলেও জ্বালানি সংকটে তারা বিপর্যস্ত এবং সব আহতকে সেবা দেওয়ার মতো সামর্থ্য নেই। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। এশিয়া কাপে 3 বারই পাকিস্তানকে হারিয়েছে ভারত। রোববার পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে আবারও মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান, এবার নারী বিশ্বকাপে। জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে ভারত। অন্যদিকে পাকিস্তান প্রথম ম্যাচেই হেরেছে বাংলাদেশের কাছে। নারী ক্রিকেটে একদিনের ফরম্যাটে অতীতে কোনো দিনও পাকিস্তান হারাতে পারেনি ভারতকে। বিশ্বকাপে তারা যে দল নিয়ে এসেছে এবং যে ফর্মে রয়েছে, তাতে এবারও পাকিস্তানের তুলনায় ভারত শক্তিশালী, ফেভারিট। তবে ফল যাই হোক, ম্যাচ শুরুর আগেই একটা বিতর্ক সৃষ্টি হতে যাচ্ছে, কারণ মাঠের লড়াইয়ের পাশাপাশি
আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে হ্যান্ডশেক বিতর্ক ও বৃষ্টির আশঙ্কা। কারণ ভারতীয়রা জানিয়েছে পাকিস্তানের সঙ্গে তারা হ্যান্ডশেক করবে না। যদিও মাঠের খেলা, ভারত লক্ষ্য রাখছে তাদের অপরাজিত ধারাবাহিকতা ধরে রাখার দিকে। দুই দল এখন পর্যন্ত 11টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে এবং প্রতিবারই জয় পেয়েছে ভারত। প্রতিটি ম্যাচেই ভারত জিতেছে কমপক্ষে 80 রানে বা 5 উইকেটের ব্যবধানে, অর্থাৎ পাকিস্তান একবারও জয়ের কাছাকাছি যেতে পারেনি। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আড়াই লাখ মানুষের চিকিৎসক মাত্র 2 জন। চিকিৎসক সংকটে ভোলার দৌলতখানে চিকিৎসা বন্ধের উপক্রম, ভোগান্তিতে রোগীরা। ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগপ্রাপ্তদের বহিষ্কারের দাবিতে মানববন্ধন। একই দাবিতে রাজপথে নেমেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। গুলশানে মির্জা ফখরুলের সঙ্গে বৈঠকে গোয়েন লুইস, সঙ্গে আছেন হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খান। ইসরায়েলে গ্রেটা থুনবার্গ সহ ফ্লোটিলা কর্মীদের ভয়াবহ নির্যাতনের অভিযোগ। ট্রাম্পের আহ্বান অগ্রাহ্য করে গাজায় ইসরায়েলের হামলায় নিহত 70। এবং আজ আবারও ভারত পাকিস্তান মহারণ। নারী ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি 2 চির প্রতিদ্বন্দ্বী। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।